আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতায় ভোটাধিকার হরণ করা হয় বাংলাদেশে। এবং সবশেষ জানাব দুদকের তদন্ত প্রতিবেদন। ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বৃহস্পতিবার এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি কথা বলেন। আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আউয়াল বলেছেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল ২২,০০০ টাকা, সেটা আপনি ৫ লাখে উন্নীত করেছেন। এটি কি জনগণের টাকার অপচয় হয়নি? এই বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন, ৫ বছরের মূল্যস্ফীতি হিসাবে করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সময় কোথাও কি তারা সরজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে ৪-৫টা সংসদীয় আসনের দায়িত্ব নেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও ৪-৫ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য ২ ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98% দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ৭২-এর সংবিধান প্রণয়নের ৩ মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩-এর নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভে এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে, পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করেছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১০০০ বছরেও এদের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশে ২০২৪ সালের ৭ই জানুয়ারি একটা নির্বাচন, যা ইতিহাসে চিহ্নিত হয়েছে ডামি নির্বাচন নামে। ভোট ছিল, ব্যালট ছিল, বুথ ছিল, কিন্তু ছিল না জনগণের অংশগ্রহণ। এই নাটক সাজানোর কারিগর সাবেক নির্বাচন কমিশন হাবিবুল আউয়াল। ৭ই জানুয়ারি ইন্তেকাল কমিশনের স্বামী এক ডামি নির্বাচন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা রেকর্ড হয়, এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে, অসংখ্য শিশু ভোট দিয়েছে। এছাড়াও বাবার পরিবর্তে ছেলে ভোট দিয়েছে। ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বক্তব্য শুনলে বোঝা যায়। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দেখা গেল ফাঁকা ভোটকেন্দ্র, ভোটার নেই, লাইনে কেউ নেই। অথচ বিকেলে দেখা গেল ব্যালটে মোটা মোটা সিল। এমনকি ভোটারের অভাবে ভোটকেন্দ্রে দেখা মিলল ছাগলের। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আউয়াল কমিশন। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭% ভোট পড়ার কথা বললেও ১ ঘণ্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে ৪০% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮% ভোট পড়ার কথা বলে তা সংশোধন করে ৪০%-এর কথা বলেন। হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনে ভোট কাউন্ট হয়েছে কিভাবে সেটা আসুন দেখি। শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ ৩। এই আসনে একটি কেন্দ্রে পশ্চিম মুন্সিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা ৩৩২৩ জন, আর রেজাল্টে ভোট পেয়েছে ৩৩৩২ জন। ভোটারের সংখ্যা থেকেও ৯ জন ভোট বেশি পেয়েছেন হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন হাবিবুল আউয়াল। এই সময়ে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকে বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আউয়ালের বিরুদ্ধে। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আউয়াল বলেছেন, পর্যাপ্ত ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্ত বয়স্ক এমনকি মৃত ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়ে। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আউয়াল কমিশনের বিরুদ্ধে। এছাড়াও যে নির্বাচনে ভোটকেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকে দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেন আউয়াল। ২০১৮ সালের জাতীয় নির্বাচন ভোট শুরু হওয়ার আগেই শেষ রাতের আধারে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভরা হয় ওই নির্বাচনে। তবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশন KM নুরুল হুদা বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলেও দাবি করেন তিনি।
স্বৈরাচারী আওয়ামী লীগের দোষা নুরুল হুদার এসব মিথ্যাচারের জবাব দেওয়ার সুযোগ ছিল না বিগত সময়ে। তবে সময়ের পরিবর্তনে এবার ঠিকই দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগরকে প্রতিহত করল জনতা। বিগত সময়ে অতিরিক্ত মিথ্যাচার আর আওয়ামী লীগের পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করেছেন সাবেক সিইসি নুরুল হুদা। মূলত এই কারণেই তার উপর এত ক্ষোভ সাধারণ মানুষের। নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়ালের বাইরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের আরেকজন কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি। ওই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা। অথচ সিইসি হিসেবে কোনো কার্যকর পদক্ষেপ নেননি কাজী রকিবউদ্দিন। আওয়ামী লীগকে টানা ৩ মেয়াদে দেশের ক্ষমতায় বসানোর সক্ষমতার হাতিয়ার ছিলেন সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ভুলে গত ৩টি জাতীয় নির্বাচন বাতিল করা তো দূরের কথা, আওয়ামী লীগের দালালিতে মশগুল ছিলেন সাবেক ৩ সিইসি। জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল কারিগর ছিলেন নুরুল হুদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের ২.৫ বছরের মাথায় পদত্যাগ করে বের হয়ে বিদায়ী নির্বাচন কমিশনারদের ধাওয়া দেন ইসি সচিবালয়ের সামনে উপস্থিত উৎসুক জনতা। ৭ জানুয়ারির এই ভোট একটি চিত্রনাট্য ছিল, যার পরিচালক সরকার, প্রযোজক নির্বাচন কমিশন। কিন্তু দর্শকবিহীন সিনেমা যেমন ব্যর্থ হয়, তেমনি এই ভোটও ব্যর্থ, কারণ মানুষ তো ছিল না। আপনারা কি মনে করেন এই নির্বাচন কি সুষ্ঠু ছিল? কমেন্টে জানান আপনার মতামত। দুদকের তদন্ত প্রতিবেদন, ২০০৯ সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে মিথ্যা হলফনামা দিয়ে সংসদ সদস্য হন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন। গণপ্রতিনিধি আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি অযোগ্য ছিলেন। তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ, প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ ছিল অবৈধ এবং এই কারণে ২০০৯ সালে তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ। দুর্নীতি দমন কমিশনে ব্যাপক তদন্তে চাঞ্চল্য করে তথ্য উদ্ঘাটিত হয়েছে। তদন্তে বের হয় শেখ হাসিনার স্থাবর সম্পত্তি হিসেবে ২১.৯১ একর জমির তথ্য গোপন করেছেন। ২,১৬,৫৪,৯৭৬ টাকা মূল্যের অস্থাবর সম্পদ লুকিয়েছেন। এছাড়াও তিনি ১,৯৩,২০,০০০ টাকা দামের আমদানিকৃত মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপন করেছেন। বেনামি গাড়িটি ক্রয়ে তিনি জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে আইন লঙ্ঘন করেছেন। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় এমপিত্ব বাতিলের নজির রয়েছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিলেও নির্বাচন কমিশন ওই সময় আমলে নেয়নি। পরে ওই নির্বাচনে টাঙ্গাইল ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম বিজয়ী হন। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মাহমুদুল হাসান হলফনামায় মিথ্যা তথ্য গোপনের বিষয়ে ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন। শুনানির পর ২০১২ সালে আদালত আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে। মাহমুদুল হাসান ২০১২ সালে শপথ নিয়ে ওই সংসদের বাকি মেয়াদে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় ভোলা ৩/লালমোহন/তুজমুদ্দিন আসনের সংসদ সদস্য জসিমউদ্দিনের এমপি পদ বাতিল করা হয়েছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে জয়লাভ করেছিলেন। তিনি আওয়ামী লীগ থেকে জয়লাভ করার পর সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হওয়ার ৫ বছরের সময় পূর্ণ হওয়ার আগেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। হাইকোর্ট পরে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল এবং সেই ভিত্তিতে তার সংসদ সদস্য পদও অবৈধ ঘোষণা করা হয়েছিল।